জঙ্গলের জলদি করে আসো। জঙ্গলের রূপ সৌন্দর্যকে নিয়ে তারা বেঁচে আছে। তার একটা কঠিন আর বাস্তব একটু হলো হাতি নামবে, প্রতিমূর্ত কোন দিকে গেলে কোনো এই না, জবা। হাতির কোনো বিশ্বাস নাই। হাইওয়েতে গাড়ি ছুটে চলেছে, গন্তব্য খড়গপুর রেল স্টেশন। ওখান থেকেই আমরা ঘাটশিলা যাওয়ার ট্রেন ধরব। আমরা খড়গপুরে পৌঁছে গেছি। খড়গপুর থেকে আমরা ঘাটশিলা যাব। ঘাটশিলা যাওয়ার যে ট্রেন বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, সেটি লেট আছে 3.5 ঘন্টা। আমরা 11টার সময় ট্রেন ধরব। আজকে সমস্ত ট্রেনগুলো লেট থাকায় আমরা টাটা খড়গপুর মেমো ধরলাম ঘাটশিলার উদ্দেশ্যে। तेरी मेरी यूं टूट गई सोनिए जिवें टूटिया अंबर तो। আমরা ঘাটশিলা পৌঁছে গেছি। এবার দুদিন ধরে বিভূতিভূষণের যে স্মৃতিবিজড়িত স্থান, সেই স্থানগুলো, সেই সাইট সিনগুলো আমরা ঘুরে দেখব। আপনারা সঙ্গে থাকুন। ঘাটশিলার যে সমস্ত সাইট সিনগুলো আছে সেইগুলো যতটা পারি আপনাদের সঙ্গে বা আপনাদের কাছে পরিবেশন করব। এটি হচ্ছে আমাদের দুদিনের থাকার আস্তানা। এই আস্তানার ডিটেলস আমি পরে বলছি, তার আগে একবার দেখে নিন চারিদিকের ভিউটা। এই অটোগুলিতে আমরা যাব বুরুডি লেকের ধারে গিয়ে বসবো। অটোগুলো চলে এসছে। যেহেতু প্রচুর গরম, তার জন্যে আমরা একটু বেরোতে দেরি করছি। বুঝতেই পারছেন সামারের সময়, এই সময় বেরোনো যাচ্ছে না, ভীষণ গরম। যাই হোক, আমরা সন্ধ্যাকালীন বুরুডি লেকের ধারে বসবো, তার ছবি বা তার আবহচিত্র আপনাদেরকে দেখাবো। দেখুন এবার আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটি দেখুন, সোনার বাংলা হোমস্টে। বুরুডি লেক যাওয়ার এটি পথ। পাহাড় কেটে এই পথ তৈরি করা হয়েছে। নিচ দিয়ে রয়েছে টানেল। সেই টানেল দিয়ে ড্যামের জল কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন জাস্ট বুরুডি লেকের কাছেই রয়েছি। বুরুডি লেক ঝাড়খণ্ডের একটা বিখ্যাত লেক। ঘাটশিলা থেকে প্রায় 13-14 কিলোমিটার রাস্তা। এই রাস্তা অতিক্রম করে আপনারা এই শান্ত স্নিগ্ধ একটা পাহাড় ঘেরা জলাশয়ের মাঝখানে, জলাশয়ের ধারে আপনারা ক্ষণিক বিশ্রাম নিতে পারেন। এখন গ্রীষ্মকাল, তাই উষ্ণতা ভীষণ, প্রায় 40 ডিগ্রি মতো উষ্ণতার মধ্যেও এই সন্ধ্যাকালীন যে আবহাওয়ায় আমরা এখানে পৌঁছেছি, খুব স্নিগ্ধ শীতল বাতাস এই পাহাড়ের গা বেয়ে বয়ে আসছে এবং সেই স্নিগ্ধ শীতল বাতাস আপনাদের শরীরকে একেবারে স্নান্ত স্নিগ্ধ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা বছর এখানে বোটিং হয়, আপনারা বোটিং করতে পারেন। তবে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই বোটিংয়ের কোনো পারমিশন আমাদের নেই। তাই আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। এই জলাশয়ে আপনারা সুন্দরভাবে বোটিং করতে পারবেন এবং এই জলরাশির মধ্যে একটা শীতলতা আপনারা খুঁজে পাবেন। বুরুডি লেক আপনারা যারা ঘাটশিলা আসবেন, অবশ্যই এই পাহাড় ঘেরা জলাশয়ে আপনাদের উপস্থিতি কিন্তু থাকা ভীষণ প্রয়োজন। বিভূতিভূষণ এই সমস্ত জায়গাগুলোতে নিজে পায়ে হেঁটে বিচরণ করেছেন এবং প্রকৃতির রূপ রস তিনি নিজের মনের মধ্যে যেমন গেঁথেছিলেন, তেমনি তার প্রত্যেকটি উপন্যাসে আমরা এই প্রকৃতির রূপ রস কিন্তু দেখতে পাই। যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি
ঘাটশিলাতে আজকে দ্বিতীয় দিনের শুরুতেই, অর্থাৎ একেবারে ভোর একবারে কাক ভোরে আমরা উঠেছি। এরপরে আমরা পৌঁছে যাব ঘাটশিলার যে স্থানীয় সাইট সিনগুলো আছে, সেই সাইট সিনগুলোর উদ্দেশ্যেই আমরা রওনা দেব। এখন আমরা রয়েছি সোনার বাংলা রিসোর্টে। এই সোনার বাংলা রিসোর্টের যে অপরূপ মহিমা, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই একটি ছোট্ট হোমস্টে। এখন আমরা বেরিয়ে যাব গৌরকুঞ্জ, রাতমোহনা, সুবর্ণরেখা নদী এবং ফুলডুংরি পাহাড়ের কথা তো বিশেষভাবে বলতেই হয়, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় জায়গা ছিল ফুলডুংরি পাহাড়, এবং ওখানে বসেই উনি প্রকৃতির রূপ, রস, সৌন্দর্য সব কিছু উপভোগ করতেন। আমরা পৌঁছে গেছি সেই স্মৃতি বিজড়িত স্থান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় জায়গা এই ফুলডুংরি পাহাড়। তিনি তার জীবনের শেষ 10 বছর তিনি ঘাটশিলাতে ছিলেন। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই ফুলডুংরি পাহাড়ের নির্জনতম স্থানে। এখানে তিনি প্রত্যেক দিন নিয়ম করে বিকেলবেলায় আসতেন এবং এই প্রিয় জায়গাটিতে তিনি সময় কাটাতেন। সুবর্ণরেখা নদী, এটা সুবর্ণরেখা ব্রিজ। আমরা এই ব্রিজ ক্রস করে রাতমোহনার দিকে যাচ্ছি। একবার দেখুন সুবর্ণরেখা নদী এই প্রখর গ্রীষ্মে কত সুন্দরভাবে, কত সুসজ্জিতভাবে তার প্রস্তরখণ্ডগুলো বা পাথরগুলো সজ্জিত হয়ে আছে। আমরা এখন সুবর্ণরেখার সেই রাতমোহনা যে সাইট সিনটি রয়েছে, সেই সাইট সিনের দিকে এগোচ্ছি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কপার লিমিটেড প্রাইভেট লিমিটেড, তার কারখানা রয়েছে, এবং সুবর্ণরেখার উপরে যে ব্রিজটি থেকে কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকটি ভিডিও নিয়েছিলাম। এটি হচ্ছে রাতমোহনা। যদিও এখন গ্রীষ্মকাল, একবারে প্রখর গ্রীষ্মকাল, এই সময়টায় এই জায়গাটায় যারা আসবেন তারা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আসার চেষ্টা করবেন। বিকেলের দিকে এলে এখানে কিন্তু একটা মনোরম আবহাওয়া বা মনোরম পরিস্থিতির সৃষ্টি হয়। এটি হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর নাম কেন হয়েছে এই বিষয়ে যাব না, কারণ এটা প্রচলিত একেবারেই সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীর এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ভূমিকা কিন্তু বিরাট। এখানেই ছোট্ট একটা ঝোড়া রয়েছে, অর্থাৎ এই যে সুবর্ণরেখা নদী তার একটা ট্রিবিউটারিজ একবারে পাহাড়ের উপর থেকে যে কঠিন শিলা, সেই শিলার মধ্য দিয়ে একটা ছোট্ট ঝোড়া। এই ঝোড়াটা আপনাদের দেখাবো রাতমোহনার কাছেই, খুব সুন্দর লাগবে। এই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে রাতমোহনার কাছে একটা ছোট্ট ঝোড়া, যেটা পাহাড়ি জল আমাদের সুবর্ণরেখা নদীতে নেমে আসছে। ছোটবেলা থেকেই শুনে আসছি সুবর্ণরেখা নদী মাছেদের ভাণ্ডার। আজকে প্রত্যক্ষ দেখলাম কত প্রকারের মাছ এই নদীতে ঘুরে বেড়াচ্ছে। ছোট থেকে বড় মাছও আমরা দেখতে পেলাম এই নদীর স্বচ্ছ পরিষ্কার জলে। এই নদী থেকে একসময় মাছের বীজ বা পোনা আমাদের এলাকায় মৎস্য ব্যবসায়ীরা বিক্রি করতে যেতেন। আজকে সত্যি তাদেরকে অবাক লাগছে। এবার ব্রেকফাস্টের পালা। সকাল থেকে বেরিয়েছিলাম খিদে পেট নিয়েই। এবার সেই ঘাটশিলা শহরের মধ্যেই এই দোকান থেকে আমরা ব্রেকফাস্ট নিচ্ছি। কেউ ইডলি খাচ্ছে, আমি খেলাম আমাদের প্রিয় বাঙালির একবারে মুড়ি ঘুগনি। আপনারা বিভিন্ন ধরনের খাবার এখান থেকে পেয়ে যাবেন।
ফলের দোকান রয়েছে, ফলের দোকান থেকেও ফল কিনে খেতে পারেন। ও তাহলে এগুলো কি এই সুবর্ণরেখার মাছ কীভাবে ধরেন? লাইট লাইট ফেলে ধরা হয়, তাই তো? হ্যাঁ, টর্চ লাইট দিয়ে মাছগুলোকে রাত্রে ধরা হয়, তাই তো? তাহলে যারা ঘাটশিলাতে আসবেন আপনারা অবশ্যই এই সুবর্ণরেখার চিংড়ি মাছ খেয়ে যাবেন। এই মাসিমার ছবি থাকলো, উনি প্রত্যেকদিন এই ঘাটশিলার হাটে বসেন, উনার কাছ থেকে সুবর্ণরেখার সমস্ত মাছ পাবেন। গৌরকুঞ্জ বিভূতিভূষণ তার শেষ জীবনে প্রায় 10 বছর এই কুটিরেই কাটিয়েছিলেন। সেই পবিত্রতম স্থানে পৌঁছে গেলাম, সেই পবিত্র মাটি ছুঁয়েই তার স্মৃতিচারণা করব। এই কুটিরের সামনেই তার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই কুটিরের ভিতরেই তিনি কাটিয়েছেন। এখানে সম্পূর্ণ ভিডিও নিষিদ্ধ, তাই কিছু ছবি তুলে ধরলাম। বিভূতিভূষণের ব্যবহৃত কিছু জিনিস, সেগুলো ছবি দিলাম। এরপর আমরা রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটাই হলো ঘাটশিলার সেই বিখ্যাত রামকৃষ্ণ মঠ। আমরা মঠের ভিতরে কিছু সময়ে কাটাবো, তার জন্য যাচ্ছি। वङ्मनौति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् রামকৃষ্ণ মঠে একটু ক্ষণিক বিশ্রামের পর আমরা সুবর্ণরেখা নদীর ধারে গড়ে ওঠা একটি ছোট্ট সুন্দর মন্দির সূর্য মন্দিরে এসে প্রণাম করলাম এবং কিছু সময় সুবর্ণরেখা নদীর ধারে বসে থাকলাম। দুপুরে লাঞ্চের জন্য চলে এলাম। লাঞ্চে আজকে মাছের ঝোল এবং ভাত, আমাদের প্রিয় বাঙালি খাওয়ার। এবং খানিক বিশ্রামের পরে আমরা আবার বিকেলবেলায় বেরোবো। সবাই আমরা লাঞ্চ সেরে নিচ্ছি, লাঞ্চের পর খানিক বিশ্রাম। দ্বিতীয় দিন দুপুরবেলা, ভীষণ গরম, প্রায় 43 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যেহেতু আমরা ঘাটশিলা এসেছি, ঘাটশিলার সমস্ত সাইট সিনগুলো তো দেখতেই যেতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। এখন 4টা বাজে। আমরা যাব ধারাগিরি ফলস এবং সেই সঙ্গে সঙ্গে বুরুডি লেক। সন্ধ্যায় বুরুডি লেকে বসে সন্ধ্যার পরে আমরা আবার এই সোনার বাংলোতে ফিরব। আমরা প্রায় প্রস্তুত। এই 3টে অটোতেই আমরা ঘাটশিলা ভ্রমণ করছি। অটোর নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। খুবই সুন্দর ব্যবহার এই অটোর, অটোর যে যারা ড্রাইভার রয়েছেন তারা খুবই আমাদের সঙ্গে দারুণ বিহেভ করছেন। ওনারা সব কিছু জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এবং গাইড করছেন এক প্রকার। আমরা এই দেখে নিন একবার সোনার বাংলো যে রিসোর্টটা, সোনার বাংলো যে হোমস্টেটা, সেটাই হচ্ছে সোনার বাংলো হোমস্টে। এইটা পেছনে, এর পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত একবারে ফাঁকা মাঠ। তারপরে ওই দিগন্ত রেখায় কিছু কিছু আদিবাসী জনজাতি মানুষের বসবাস, একবার মাটির কুটির,
মাটির মাটির শৈল্পিক ছোঁয়া সেই সমস্ত গৃহগুলোতে আমরা দেখেছি, আপনারা এলেও দেখতে পাবেন। এবং ঠিক জাস্ট এর উত্তর দিকে আমি দেখাচ্ছি, দেখুন পাহাড় অর্থাৎ শৈলশিরাগুলো, দলমা রেঞ্জ। এই যে পাহাড়গুলো, এগুলো দলমা রেঞ্জেরই পাহাড়। এবং এই পাহাড়গুলোই কিন্তু একেবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে সোজা চলে গেছে আর কি। এই পাহাড়গুলো দিয়েই কিন্তু দলমা থেকে যে হাতিগুলো আছে, সেই হাতিগুলো এই রুট ব্যবহার করেই কিন্তু আমাদের একসময় ওয়েস্ট বেঙ্গলে যাতায়াত করতো। আমরা এই বাবলু কাকার সঙ্গেই কিন্তু ঘাটশিলা ঘুরে বেড়াচ্ছি। তাহলে বাবলু কাকা, আমাদের ওদিক থেকে যারা আসবেন, আপনার নাম্বার এবং দেবাংশুর নাম্বার দিয়ে দেবো। তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদের বাংলা থেকে যে সমস্ত পর্যটকরা আসেন ঘাটশিলা, যারা সাহিত্যপ্রেমী, তারা এলে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করলে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পুরো ঘাটশিলা ঘুরিয়ে দেখাবেন। তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? এখন যাবো আমরা ধারাগিরি যাবো। ধারাগিরি থেকে ফিরে এসে আমরা বোল্ডু লেক থেকে আবার ফিরে আসবো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ধারাগিরি ফলসের দিকে, অর্থাৎ ধারাগিরি জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি। খুব বিস্ময় যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আমি চারিদিকে আপনাদের দেখাচ্ছি, দেখুন চারিদিকে একেবারে পাহাড় দিয়ে ঘেরা। এই ভদ্রমহিলা আমাদের নিয়ে যাচ্ছেন, চারিদিকে পাহাড় এবং মাঝখানে একটা বিস্তীর্ণ ভ্যালি, এবং সেই ভ্যালিটি একবারেই সমতল মনে হচ্ছে। এবং এখানে যে পাহাড়ি গ্রামের ছেলেমেয়েরা তারা বিকেলবেলায় খেলাধুলা করে। ইনি আমাদের গাইড জবা। এই ভদ্রমহিলা আমাদেরকে নিয়ে যাবেন ধারাগিরি ফলসের দিকে। ওইখানে দেখতে পাচ্ছেন গ্রামের বেশ কয়েকটি ছেলেমেয়ে বসে রয়েছে নির্ভয়ে। এই পথে যাওয়ার জন্যে জবা আমাদের বলল যে মাঝে মাঝে হাতিরও আনাগোনা এই অঞ্চলে রয়েছে, তাই আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি সেই ধারাগিরি ফলস, যেটি ঘাটশিলা থেকে প্রায় 20 কিলোমিটার মতো হবে। বিরাট বিরাট মহুয়ার গাছ এবং আদিবাসী সংস্কৃতির একটি বিরাট মেলবন্ধন এই জায়গায় দেখতে পাওয়া যায়। এই ভ্যালিতে বেশ কয়েকটি গ্রাম, আদিম জনজাতির, অনার্য জাতির গ্রাম। সেই গ্রামগুলোতে যে সমস্ত মানুষেরা বসবাস করেন, তারা এই প্রকৃতির যে সম্পদ রসদ, সেই রসদকে পাথেয় করেই তাদের জীবনযাপন করেন, জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সেই সমস্ত সংগ্রামের কথা আমরা বিভূতিভূষণের বিভিন্ন লেখায় দেখতে পাই বা পড়েওছি। আজকে চাক্ষুষ হলাম যে এখানকার আদিম যে জনজাতির মানুষ, অনার্য জাতির মানুষ, তারা প্রকৃতির সঙ্গে নিজেরা যেমন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তেমনি প্রকৃতিকে রক্ষার তাগিদে তাদের একটি বড় ভূমিকা আমরা দেখতে পাই। সেই টাড়বাড়ো দেবতার কথা মনে পড়ছে, ভানুমতির কথা মনে পড়ছে, বা আরণ্যক উপন্যাসের যে পটভূমি, আবার আরণ্যক উপন্যাসের যে বিভিন্ন বৃত্তান্ত, সেই বৃত্তান্তের সঙ্গে যেন কেমন মিলিয়ে যাচ্ছি আমরা। ভদ্রমহিলা জবার কথা অনুযায়ী আমরা পৌঁছে গেছি প্রায় ধারাগিরি জলপ্রপাতের কাছে। এখানে চারিদিকে যে লতানো গাছগুলো রয়েছে তা দেখার মতো। বর্ষাকালে এই জায়গায় জলস্ফীতি ভীষণভাবে বাড়ে, অর্থাৎ জলের ধারাটা ভীষণ তীক্ষ্ণ হয়। এখন তো প্রখর গ্রীষ্মকাল, তাই সরু আকারে জল পড়ছে ধারাগিরি জলপ্রপাতে। আমরা তাড়াতাড়ি ফিরব, কারণ ভদ্রমহিলা জবার কথায় এই জায়গায় হাতি নামতে পারে। সন্ধ্যা হয়ে আসছে এবং সন্ধ্যার সময় হাতিরা জল পান করতে বেরোয়, তাই বেশি সময় এখানে থাকবো না। আমরা ধারাগিরি থেকে ফেরার পর একটা বিস্তীর্ণ ফাঁকা ময়দানে দাঁড়িয়ে গেলাম। না দাঁড়িয়ে থাকতে পারলাম না।
বিভূতিভূষণের পথের পাঁচালী যখন পড়ছি কিংবা আরণ্যক উপন্যাস যখন পড়ছি, তখন এই ধরনের যে সিচুয়েশানগুলো তো মনের মধ্যে তৈরি হয়েছিল, তার আজ বহিঃপ্রকাশ এবং তার আজ বাস্তবের সঙ্গে একটা সম্পর্ক। আমাদের যিনি গাইড করেছিলেন ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলাদের জীবন কাহিনী শুনলাম। শত শত বছর পেরিয়ে গেলেও এই সমস্ত ভদ্রমহিলাদের, আদিম জনজাতি মানুষের স্বাস্থ্যের এবং সংসারের এবং তাদের অর্থনৈতিক কার্যকলাপের, সমাজের তেমন কোনো পরিবর্তন কিন্তু আমার চোখে পড়েনি। বিভূতিবাবু বারে বারে এই সমস্ত আদিম জনজাতির মানুষের কথা বারে বারে তুলে ধরেছেন তার বিভিন্ন উপন্যাসে, বিভিন্ন লেখায়। সেই দুরবস্থা এখনো চলছে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। শাল পলাশের বুক চিরে গাড়ি এগিয়ে চলেছে। কোনো প্রকার গা ছমছমে আবহাওয়া তৈরি হয় না। আজকে নিজেরাই রান্না করব। যখন আমরা রান্না করতে প্রস্তুত নিচ্ছি, তখনই দূরে গ্রাম থেকে তাদের সাংস্কৃতিক অর্থাৎ অনার্য জাতির আদিবাসী গ্রাম থেকে ভেসে আসছে ধামসা মাদলের সুর। সেই সুর মেলাতেই আমরা বসে গেছি সবাই মিলে, এবং স্নিগ্ধ সুরে যে মূর্ছনা আমাদের কানে বাজছে, এক অতীব বিরল মুহূর্ত। সত্যিই ভার্সিলা না এলে বুঝতে পারতাম না। এখন ডিনার সেরে নিচ্ছি, ডিনারের পর লম্বা ঘুম, তারপর বাড়ি ফেরার পালা। সকাল থেকে ঘুম থেকে উঠেই যখন ভারী মন খারাপ নিয়ে বেরিয়েছি রুম থেকে, কারণ আজকে আমাদের ফেরার পালা, ঘাটশিলা ছেড়ে আমরা চলে যাচ্ছি। হঠাৎ পাহাড়ের দিকে চোখ গেলেই দেখতে পেলাম পাহাড়ের গায়ে মেঘগুলো মন খারাপের বেদনা নিয়ে জমে রয়েছে। আজকে ফেরার দিন, পাহাড়গুলোর সঙ্গে মেঘের যে আতিথেয়তা তা উপভোগ করলাম। আর পাহাড় এবং মেঘের সঙ্গে তো একটা গভীর সম্পর্ক বিভিন্ন আমরা সাহিত্যে দেখতে পাই, এবং বিভিন্ন সিনেমায়, বিভিন্ন ধরনের যে মিডিয়া রয়েছে সেখানে দেখতে পাই যে পাহাড় এবং মেঘের সঙ্গে একটা গভীর সম্পর্ক থাকে। আজকে ফেরার দিন সেই পাহাড়গুলো ধোঁয়াটে মেঘে সেজে রয়েছে। তাদেরও মন খারাপ আমাদের বিদায় দেওয়ার জন্য হয়তো, এবং আমাদেরও মন খারাপ তাদেরকে বিদায় দেওয়ার জন্য। जब आए